সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আদায়ের অংশ হিসেবে আজ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে পদযাত্রা কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলা, কেন্দ্রীয় গ্রন্থাগার সহ বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল শাহবাগ থেকে মিছিল শুরু করে। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা শাহবাগ থেকে মৎস্য ভবন প্রেস ক্লাব হয়ে সচিবালয় এলাকা অতিক্রম করেছে। গুলিস্তানে 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীদের পদযাত্রা। পরে সেখান থেকে গুলিস্তানের দিকে যাত্রা করে শিক্ষার্থীদের পদযাত্রা। বিপুল সংখ্যক শিক্ষার্থী পদযাত্রায় অংশ নেয়। ধীরে পদযাত্রা এগিয়ে চলছে বঙ্গভবন অভিমুখে। এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক দিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আদায়ের অংশ হিসেবে আজ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে পদযাত্রা কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলা, কেন্দ্রীয় গ্রন্থাগার সহ বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল শাহবাগ থেকে মিছিল শুরু করে। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা শাহবাগ থেকে মৎস্য ভবন প্রেস ক্লাব হয়ে সচিবালয় এলাকা অতিক্রম করেছে। গুলিস্তানে 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীদের পদযাত্রা। পরে সেখান থেকে গুলিস্তানের দিকে যাত্রা করে শিক্ষার্থীদের পদযাত্রা। বিপুল সংখ্যক শিক্ষার্থী পদযাত্রায় অংশ নেয়। ধীরে পদযাত্রা এগিয়ে চলছে বঙ্গভবন অভিমুখে। এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক দিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি ও তাদের দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ওবায়দুল কাদের দাবি করেন, কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দ উস্কানি দিচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সরকারের কোনো ইচ্ছা নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি ও তার দোসররা সকল আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা বিরোধীদের উপর ভর করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার কথা বলেন ওবায়দুল কাদের। শুধু বিদেশ নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। পণ্যের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করার তাগিদ দিয়ে শেখ হাসিনা আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রপ্তানি আয়, নতুন পণ্যের সংযোজন, আয়গত প্রবৃদ্ধি, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন মূল্যায়ন করে সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করে থাকে সরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রপ্তানিকারকদের পুরস্কৃত করতে অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি পোশাক, ওভেন পণ্য খাতে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক। সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা রপ্তানিকারক হিসেবে ৭৭টি কোম্পানির মালিকদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় প্রধানমন্ত্রী বলেন, একটি পণ্যের উপর নির্ভর না করে নতুন নতুন পণ্যের বাজার খুঁজতে হবে। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। রাজনৈতিক কূটনীতির পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক কূটনীতি চালানোর উপর জোর দেন সরকার প্রধান। এত বাধা বিপত্তির পরেও বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সহযোগিতা আশা করেন শেখ হাসিনা। এখনকার
কূটনীতিটা হচ্ছে এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিমে তাদের অন্তর্ভুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দেন। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আন্দোলন চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা তাদের আন্দোলন থাকবে বলে জানিয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পদযাত্রার খবর জানতে আবারও যাচ্ছি সহকর্মী নাজিবুর রহমানের কাছে। নাজিব, শিক্ষার্থীদের এখন অবস্থান কোথায়? রাইকা, শিক্ষার্থীদের যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু গুলিস্তান পার হয়ে গুলিস্তান মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা যেটি বলছেন যে রাষ্ট্রপতির কাছে তাদের প্রতিনিধি দল যতক্ষণ না পর্যন্ত স্মারকলিপি দিয়ে ফিরবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমি যদি আমার ক্যামেরা পার্সনের সহযোগিতা আপনাদেরকে একটু দেখাই, পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েছেন এবং এইখানেই কিন্তু ছাত্রদের বাধা দেওয়া হয়েছে এবং ছাত্ররা এখানে অবস্থান নিয়েছেন। নানা স্লোগান এবং তাদের যে জনস্রোত সেটি কিন্তু অব্যাহত রয়েছে এখনো, এবং তারা এখানে যেটি দাবি করছেন যে রাষ্ট্রপতির কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরার আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং এই গুলিস্তান মোড়ে যে আশপাশের সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু আন্দোলনকারীরা বর্তমানে অবস্থান নিয়েছেন এবং আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে যানবাহনের একটি জটলা তৈরি হয়েছে, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবুও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রাস্তার যেই চারপাশ রয়েছে সেই চারপাশের মুখে কিন্তু অবস্থান নিয়েছে, জলকামান রয়েছে সেখানে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সতর্কতার সাথে এখানে দায়িত্ব পালন করছে যে কোনোভাবেই তাদেরকে বঙ্গভবনের যেই অভিমুখ সেই অভিমুখে তাদের যেতে দেওয়া হবে না এই মিছিল নিয়ে, সেটি তারা আমাদেরকে বলছেন। এবং আন্দোলনকারীরাও অবশ্য এখনো আর সামনের দিকে এগুলোর চেষ্টা করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণ পুলিশের বাধা রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং ব্যারিকেড দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীর যারা রয়েছেন আন্দোলনকারীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন যেন কোনো ধরনের ভাঙচুর চালানো না হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে তারা শান্তিপূর্ণ অবস্থান এখানে নিয়েছেন, তাদের দাবি আদায় করার আগ পর্যন্ত তারা এখানে এরকম অবস্থান চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সবশেষ বলা যায় যে কিছুক্ষণ আগে একটি প্রতিনিধি দলের বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই যাবেন এবং ফিরে আসার আগ পর্যন্ত শিক্ষার্থীরা এখানেই অবস্থান নেবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। লাইকা, জানছিলাম কোটা বিরোধী আন্দোলনকারীদের পদযাত্রার খবর। চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। সরাসরি যাচ্ছি সেখানে। দিয়ে বেরোয় আসলো যে আবার আরেক জায়গায়, তারপরে হিরো হয়ে গেল, হিরোইন হয়ে গেল। ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে, ধরা পড়লো, হিরো হয়ে গেল, অমনি এক বড় দেশ থেকে পুরস্কার পেল, এখন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল। যাবো কোথায়, কোথায় বলে আমাকে, অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। আর একটা মনে আছে, আর একজন এক বললো তাকে মানে ইয়ে করা হচ্ছে, তার উপরে পাশবিক অত্যাচার হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কোথায় দাঁড়ায় করছে, রাস্তায়। ওখানে আবার একটা সাইনবোর্ড, তাও দেখা যাচ্ছে, লাইট পোস্টও দেখা যাচ্ছে। সে ওটা তার মাথায় নাই যে যেখানে দাঁড়াচ্ছে গাড়ি থেকে অন্যটা ফেলে দিয়ে বললো তাকে নাকি এরকম করা হচ্ছে, কিন্তু পিছনে যে ইয়ে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট সেটা তার খেয়াল ছিল না। ধরা পড়লো, ওই ধরলাম কেন সেটা অপরাধ হয়ে গেল, সেও পুরস্কার পেয়ে গেল। আমি ছেড়ে দিছি পরে অবশ্য, কিন্তু পুরস্কার তো পেয়ে গেল। তো এই তো মানে বিবেচনা। তা আমি যাবো কোথায়? আমি যা বলি সাবজা বলি, যেটা আমি দেখছি
যে এই যে কী কারণে হিরো হয়ে যায়, আর আমরা তো জিরো আছি, কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি। তবে আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব। আর আপনারা খোঁজ খবর নেন। আর বাংলাদেশ কেন, সারা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক, চ্যানেলের মালিক, এগুলো তো যারা বড় লোক তারাই হয়, সাধারণ মানুষ তো চালাতে পারে না। এটাও তো ঠিক, তাদের ধরতে গেলে নানা কথা শুনতেও হবে। কিন্তু তারপরে আমি যখন আসি ছাড়বো তো না, অন্য কারোর কথা জানি না, আমি তো ছাড়বো না, সে যেই হোক। এটা একদম বাস্তব কথা। দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আর এই যে গরিবের রক্ত চুষে খাওয়া, যেই মানে একটা মানে সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে টাকা মেরে দেওয়া বা বিদেশে পাচার করা বা করা, কারো কারো ক্ষেত্রে সেটা অপরাধ না, সে তখন দেশভেদে আর তার বিচার হতে পারবে না। লেবারের টাকা মেরে খেলে বিচার হতে পারবে না, সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। অথচ অন্যের বেলায় এক ড্রাইভার টাকা চুরি করলে তার, আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড়। তাও আমরা চুরিটা যদি খুব বড় অঙ্কে হয়ে যায় তাহলে বোধহয় দোষ থাকে না, দোষটা টাকা দিয়ে ঢেকে যায়, এটাই মনে হয়। আর তাছাড়া কি বলবো, আর বলার কিছু নেই। তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাশে আমি কেয়ার করি না। এখানে আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানেই পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি এটা করে ছাড়বো যতদূর পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাহরিয়ার খান, আমি বিজনেস স্ট্যান্ডার্ড। তারা সংবিধান তাদের সাইকেলে ঢুকাচ্ছে এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রত্যক্ষ পরোক্ষ কটাক্ষ করা তাদের মধ্যে ঢোকাচ্ছে। আমাদের যেমন কোথায় যেন মাননীয় প্রধানমন্ত্রী ভুল হয়ে যাচ্ছে, আমাদের আপনার হাতে বঙ্গবন্ধুর হাতে যে মুক্তিযুদ্ধের পর জাতীয় সাংস্কৃতিক বিপ্লবের যে ধারা শুরু হয়েছিল, আমাদের জাতীয় সংস্কৃতির বিনির্মাণ, এই বড় জায়গাটায় বোধহয় আমরা একটু গাফিলতি করে ফেলছি। এই সুযোগেই তারা আদালত, আমাদের কোমলমতিদেরকে আদালত বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সংবিধান বিরোধী করে তুলছে। কিন্তু এই জায়গাটায় আমাদের একটু হাত দিতে হবে, তা না হলে এরা কিন্তু ভিকটিম, এদের উপর আমরা রাগ করতে পারি, তারা ভিকটিম, এই ধরনের অপবুদ্ধিজীবীদের অপকৌশলের ভিকটিম, তাদেরকে আমাদেরকে মুক্ত করতে হবে। এটা একটা বড় কাজ। আরেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো বিশেষ পত্রিকাগুলির সাথে আমাদেরও যোগাযোগ আছে, ওদের দুইটা হেডলাইন লেখা থাকে, যদি আপনি ভারতের সাথে বেশি চুক্তি টুক্তি করে আসেন তাহলে বলে দেশ বিক্রি, আর খবর নাই যদি আপনি একটু কনজারভেটিভ ডিল করে আসেন তাহলে কিছুই পায় নাই। আর চায়নার ক্ষেত্রে তো লেখা ছিল হচ্ছে যে চায়নার ডেট ট্র্যাপে বাংলাদেশ, কেন এত এত চুক্তি হয়েছে, কিন্তু আপনার পরিমিতির কারণে হেডলাইনটা চেঞ্জ করতে হয়েছে, যেটাকে তারা বলছে যে কিছুই পান নাই। আমরা তো ওখানে যারা ছিলাম দেখেছি যে এইসব বড় বড় কর্পোরেশন দৌড়াদৌড়ি করেছে, চুক্তি সই করলে 100 বিলিয়ন করা যেত, কিন্তু বাংলাদেশের রেস্ট্রেইনের সময় শ্রীলঙ্কার পথে বাংলাদেশ যাবে না। কিন্তু এই কাজগুলি আমরা আরো যত দিন যাচ্ছে, আমাদেরও তো সক্ষমতা বাড়ছে, আমাদের প্রশাসনের সক্ষমতা বাড়ছে, আমরা আরো নেগোশিয়েট করে আরো বেছে প্রজেক্ট নিতে পারবো, এবং কোন প্রজেক্টে আমাদের রিটার্ন বেশি নিতে পারবো সেটা আপনার নির্দেশ। সে কারণে হয়তো প্রজেক্টের ইনটেক কমে যাচ্ছে, এটা ভালো, কেন এখন আমরা বেছে বেছে করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সর্বশেষে এই আমাদের কোটা বিরোধী এবং আমাদের শিক্ষক ভাইরাও যে প্রত্যয় যে স্কিম নিয়ে ইয়ে করছে, আমরা খুব সাধারণ মানুষ খুব কষ্ট পেয়েছি এই কারণে যে আপনি 17 কোটি মানুষের জন্য একটা স্কিম দিলেন, আমরা সবাই খুশি। এই সরকারি কর্মচারীরা যারা পেনশন পাচ্ছে তারা
মানে তাদের কি কোথায় কমে গেল, বেড়ে গেল, এই দুঃখে পড়ে যাচ্ছে। 16 কোটি মানুষ যে পেল, এটা তো তাদের সুখ নাই। তারপরেও আমি বলবো প্রশাসন এবং শিক্ষকদের মুখোমুখি করানোর একটা চেষ্টা হচ্ছে, যে কোনো স্কিম যাতে একসাথে চালু হয়, তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে যেতে পারবে না। তাদের যে দাবি দেওয়াটা ছিল সেটা তারা একটা পাঠিয়েছে, আর সেখানে তাদের বেশ কতগুলি ভ্রান্ত ধারণাও আছে ওখানে, সেগুলিও সমস্ত আমি ইতিমধ্যেই 2টা পেপারে আমার পড়া এবং সেগুলো আমার মার্ক করাও আছে। তো এখন আর এর মধ্যে এটা তুলতে চাই না, এই যে আমার কাছে সব লেখাও আছে, আমি নিয়েও আসছি, যে যদি প্রশ্ন ওঠে তো আমি মনে করি এখন আমি বলবো না, কিন্তু এটা যেখানে যেখানে এটা করবো। যেটা কথা হলো সত্য, যে তাদের একটা ভুল ধারণা যেখানে বোধহয় কোনো পেনশন ফান্ড আছে, পেনশন ফান্ড বলে কিছু নাই। পেনশনটা দেওয়া হচ্ছে একেবারে যারা আমাদের ট্যাক্স পেয়ার, তাদের টাকা থেকেই দেওয়া হয়। এই বছর হচ্ছে এটা 32,000 কোটি, বললাম তো তাদের টাকা থেকেই, কিন্তু এখানে কোনো ফান্ড বলে কিছু নাই। তো আমরা যেটা করতে চাচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছে সকলের জন্য। এই যে সাংবাদিকরা, যা আজকে কারো চাকরি না থাকলে কালকে তার কিছু করার নাই, কোথায় যাবে তারা, তার পরিবার কোথায় যাবে? সেই ক্ষেত্রে এটা এমনভাবে করা যে আপনারা সবাই এর সঙ্গে যুক্ত হন, এমনকি আপনার পরিবাররাও হতে পারে। আর পেনশন তাদের অনেকগুলি ভুল ধারণা, এখন এটা এত বিস্তারিত বলতে গেলে মানে অনেক সময় লাগবে। যে পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে 2-1টা জিনিস আছে, যে সেটা যেটা হচ্ছে 24 না 25, তো ওটা ঠিক করে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। আর কয়েকটা বিষয় এগুলো আমি দেখে রেখেছি অলরেডি, দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেবো। তবে আন্দোলন যখন তারা চালাতে থাক, চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো, তার আগে বলা দরকারটা কি, এটাই। আর দ্বিতীয়টা আর প্রথমটা কি আরেকটা বললেন যে সেটা বলে দেখছিলেন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। সরকারি চাকুরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে আবারও 24 ঘন্টা সময় দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন। আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডাকার দাবি জানানো হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান তারা। এর আগে বিকেল 3টার দিকে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে এই স্মারকলিপি জমা দেন। এর আগে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল 11:30টার দিকে শাহবাগ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হন পদযাত্রায়। দুপুরে শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যায়। পরে নূর হোসেন চত্বরের 0 পয়েন্টে আবারও পুলিশ ব্যারিকেড দিলে শিক্ষার্থীরা তা ভেঙে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা এগিয়ে নেয়। এদিকে রাজধানী বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম নগরীর 16 শহর স্টেশন থেকে 2 নম্বর গেট হয়ে শিক্ষার্থীরা পদযাত্রা বের করেন। পদযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলার প্রশাসক কার্যালয়ে প্রবেশ করতে চাইলে আদালত গেট এলাকায় পুলিশি বাধার মুখে পড়েন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি জেলা প্রশাসকের সাথে দেখা করে স্মারকলিপি দেন। যতদিন পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলনটা সফল না হচ্ছে, আমরা আমাদের যে অবস্থানে আছে আমরা আমাদের অবস্থানে ঠিক থাকবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এর আগে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হয়। খুলনার শহীদ হদিস পার্ক থেকে পদযাত্রা বের করেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কোটা সংস্কারের দাবিতে বরিশাল নগরীর প্রধান সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। সকল গ্রেডের যে কোঠাপোতা আছে সেই কোঠাপোতা ন্যূনতম পর্যায়ে এনে অতি দ্রুত সময়ের মধ্যে সংসদ অধিবেশন থেকে পাশ করা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পদযাত্রা বের করেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে পদযাত্রা বের করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
একই দাবিতে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রা শেষে স্মারকলিপি দিয়েছে জেলা প্রশাসকের কাছে। এছাড়া কুমিল্লা, কুষ্টিয়া, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, নাটোরসহ বিভিন্ন জেলায় পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বৃষ্টিপাত ও নদ নদীর পানি বৃদ্ধি না পাওয়ায় উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও যমুনা সহ অনেক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী বিভিন্ন জেলা, নিম্নাঞ্চলের লাখ লাখ মানুষ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ভাসমান জীবন তাদের, বাড়িঘর হারিয়ে ভেসে চলে বন্যার পানিতে। সবকিছু ওলট পালট করে দেয় অতিবৃষ্টি, উজানের ঢল। কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও এখনো চোখ রাঙাচ্ছে ব্রহ্মপুত্র ও দুধকুমার, দুই নদীর পানি বিপদসীমার উপরে। ডুবে আছে বেশিরভাগ চরাঞ্চল। শিশু সন্তান, গবাদি পশু নিয়ে দুর্ভোগে দুর্গতরা। পানির উপরে সহির উপরে মনে করো থাকি, ছোঁয়া নিয়ে কষ্ট। ঠিক মতো রান্না বান্না করে খাওয়া যায় না, গরিব বাসীর কষ্ট, মানুষের কষ্ট। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার ওপরে। বন্যার পানিতে ডুবে সদর উপজেলা শাহজাদপুর ও চৌহালিতে ইতিমধ্যে প্রাণ গেছে শিশুসহ 8 জনের। ঘরের মধ্যে পানি যায়, এখন কোন আমরা এখন ওটার মতো কোনো ক্ষমতা নাই। জামালপুরে যমুনার পানি বিপদসীমা পেরিয়েছে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানিতে প্লাবিত 29 ইউনিয়ন। বিভিন্ন এলাকায় তীব্র নদী ভাঙন। বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠান। বগুড়ায় পানিবন্দী 50,000-এর বেশি মানুষ। সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও ডুবে আছে 12 উপজেলার হাওর পার। সুপেয় পানি, শিশু খাদ্য, গোখাদ্যের সংকটে বানভাসীরা। কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুরে পল্লী নিবাসে এরশাদের কবর প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মুস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খাবার বিতরণ করেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডের ঢাকা আরিচা মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করে কারিতাস উদ্যম প্রকল্প। এতে অংশ নেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালি বের হয়। এদিকে দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া চাঁদপুর ও লক্ষ্মীপুরেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। Prime Minister Sheikh Hasina has said the state or the government cannot intervene with the court as per the laws and constitution regarding students' demand for quota reform for government jobs. Until the court decides on the matter, there is nothing they can do, and that is the reality. They must accept it, she said during a press conference at Ganabhavan today. Commenting that students are educated but not learned on these matters, she said they would take leadership in future, so they need to build knowledge on these matters. The students, however, cannot do anything destructive. The Premier said as long as their programs are going peacefully, no one is saying anything. কোটার মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল। তো তাদের মেধাটা কোথায়? মুক্তিযোদ্ধার নাতি, সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও বলেন কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে চলে আয়, পড়াশোনার দরকার নাই। হ্যাঁ, ও বলতে হবে যে তুই চলে আয়, তোর পড়াশোনার দরকারটা কি?
তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। Students protesting against the quota system in government jobs have warned of strict agitation if the case filed against the protesters at Shahbag police station is not withdrawn within 24 hours. Nahid Hussain, one of the coordinators of the anti-quota movement, made the announcement after submitting a memorandum to the president at Bongo Bhavan this afternoon. Speaking to reporters, Nahid advocated for quota reform through the legislative, asserting that timely government intervention could have prevented the movement's escalation. They appealed to the president as the nation's highest authority, demanding an emergency parliamentary session within 24 hours to address our demands. They will monitor the situation and announce further actions if no progress is evident within the stipulated timeframe. Earlier, thousands of students from various educational institutions in Dhaka started their march towards Bongo Bhavan from the Dhaka University's Central Library, demanding reinstatement of quota. The march was organized by the Anti-Discrimination Student Movement. Home Minister Asaduzzaman Khan Kamal indicated that the case filed against quota protesters could be dismissed if the investigation reveals no merit to the case. যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে, মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা 10 ঘন্টা 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। Public university teachers have decided to continue with their movement as their demands have not been met. However, they hope that the government will meet their demands. After satisfactory talks with Awami League General Secretary Obaidul Qadir regarding the Universal Pension Scheme Prottoy, the next day, Bangladesh University Teachers Association Federation held an online meeting. When asked about their decision, President of the University Teachers Association Federation said the details of yesterday's meeting were informed in detail to all today. As their demands have not been met, the movement is on and will continue. Prime Minister Sheikh Hasina today asked all concerned to target the markets of Middle East, Gulf countries, Africa, South Asia, Southeast Asia, East Asia, and East Europe for export earnings alongside diversifying the Bangladeshi products. The Premier made the remarks as the chief guest while handing over the National Export Trophy to 77 top exporters in 32 categories for the fiscal year of 2021 to 2022 at the Osmani Memorial Auditorium. She said the economy of America and European countries have now been under pressure and their purchasing capacities have declined and inflation has increased. আমাদের এখন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগাগোড়াই বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন দেশে কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। কোটা বিষয়ে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের এ বিষয়ে কিছুই করার নেই। সংবিধান সরকারকেই সেই অনুমতি দেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর শেষে ঢাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, এক্ষেত্রে ব্যবস্থা নিতে তিনি আপন পর কিছুই মানবেন না। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। গত 8 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। তার এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়াও কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নততর করার জন্য দুই দেশ একমত প্রকাশ করেছে বলে জানান শেখ হাসিনা। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি।
আমাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন 2018 সালে কোটা বাতিল করার পর নারী সহ অনগ্রসর গোষ্ঠী ও এলাকার প্রার্থীদের বিসিএসে নিয়োগ কমে গেছে। তবে কোটার বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে রায়ের আগে সরকারের কিছুই করার নেই বলেও জানান তিনি। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তা তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। শেখ হাসিনা কথা বলেন বিসিএস এর প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিষয়েও। জানান সরকার ব্যবস্থা নিচ্ছে বলেই দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে। জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। এখানে ওরা আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও ভারত দুই দেশই বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশ কার সাথে কাজ করবে এমন প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, যেহেতু ভারতের সাথেই তিস্তা নিয়ে সমস্যা, তাই তাদের সাথে কাজ করলেই বাংলাদেশের লাভ। যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজী তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি, কাজে এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এ ঘটনায় নিন্দাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কারে আইন পাশের জন্য 24 ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রায় কর্মসূচি এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান শেষে এমনটি জানিয়েছে শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি মানার আশ্বাস না পেলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আনাল আহমেদের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। সরকারি চাকুরি নিয়োগে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গেল এক মাস ধরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, অবস্থান ও বাংলা ব্লকেডের মতো কর্মসূচি পালন করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব কর্মসূচির পরও দাবি আদায় না হওয়ায় এবার রাষ্ট্রপ্রধানের কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পদযাত্রায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে গুলিস্তানে পৌঁছায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যায় আন্দোলনকারীদের 12 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেয় শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জানায় 24 ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি
রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব। পরে গুলিস্তান থেকে ক্যাম্পাসে মিছিল নিয়ে পদযাত্রা শেষ করে শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনকারীদেরকে পদযাত্রা কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানীর বেশিরভাগ সড়ক আর অলিগলি। সচিবালয়, শাহবাগ, মৎস্য ভবন এবং গুলিস্তানের সড়কে দেখা যায় দীর্ঘ যানজটের। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন অনেকেই। তীব্র গরমে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। দুপুর গড়িয়ে বিকেল হতে এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব। দুপুর 12টার কিছু পরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিশাল মিছিল শাহবাগ থেকে রওনা করে বঙ্গভবনের দিকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের এই জনস্রোত বিভিন্ন এলাকা দিয়ে এগিয়ে যেতে থাকলে আশেপাশের সব সড়কেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। একই স্থানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে বেশিরভাগ গণপরিবহন আর ব্যক্তিগত গাড়ি, আর তাতেই ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা হন নিজ গন্তব্যে। যদি গাড়ি পাই যাবো নাহলে হেঁটে হেঁটে যাবো, আর কি করবো। অনেক দূর থেকে হাঁটতে যাওয়া লাগছে আমি যাবো মিরপুর 12-তে, পুরো আমার মনে হাঁটতে যাইতে হইব। সচিবালয়ের সামনে থেকে এখান পর্যন্ত আসা 2 ঘন্টা ছিলাম। ঢাকা ছাড়বেন এমন মানুষের দুর্ভোগেরও অন্ত ছিল না এদিন। অনেক দূর থেকে আইছি, রাস্তা বন্ধ, খুব কষ্ট হচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে। পাবলিকের ক্ষতি করে এত ভালো হইলো না। আমরা হাঁটতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার কথা বলছেন সাধারণ মানুষ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার পতনের এক দফা দাবি আদায় ছাড়া বিদ্যমান সংকটের সমাধান হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক কৌশল নির্ধারণ করে অচিরেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 2018 সালে কোটা সংস্কারের দাবির বিপরীতে সরকার কোটা বাতিল করার ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রোববার বৈঠক করে 12 দলীয় জোটের নেতারা। বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপৎভাবে সম্মত হয় উভয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলমান থাকবে। এ সময় নজরুল ইসলাম খান কথা বলেন চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গেও। ছাত্ররা কোটার সংস্কারের আন্দোলন করছিলেন, আর প্রধানমন্ত্রী বলে দিলেন আর কি যে কোটাই বাতিল করে দিলাম। এটা কেউই যুক্তিসঙ্গত মনে করে নাই, মনে করেছে যে এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে আর কি। সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না, কাজ হতে পারে না। সংকট নিরসন হলো তাদের দায়িত্ব আর কি। কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে। উভয় পক্ষের নেতারা অভিযোগ করেন, সরকারের একগুঁয়েমি ও একরোখা দলকানা নীতির কারণে সব ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের পাহাড় জমেছে। তাই সরকার পতন ছাড়া পরিবর্তন সম্ভব নয়। বিভিন্ন জোট বা দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা আবার একটু বসে এটা চূড়ান্ত করব এবং তার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। আগামীতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি এদেশের বুকে আন্দোলনে নামবে। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে আমাদের বাংলাদেশের সীমান্তের চারিপাশে 10 কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা জোন সৃষ্টি করার যে প্রস্তাব রাখা হয়েছে, ইন নেম অফ কমব্যাটিং পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্রহীনতা, অরক্ষিত সীমান্ত আর দুর্নীতি সবই সরকারের ব্যর্থতার ফসল, অভিযোগ নেতৃবৃন্দের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে উপকূল থেকে উপকূল যোগাযোগের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে
ব্যবসা বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর নালিনী তাভিসিন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন হলে বাংলাদেশ কক্সবাজারে একটি আলাদা জমি দিতে পারে, যেখানে থাই বিনিয়োগকারীরা তাদের পর্যটন ব্যবসায় উন্নতি করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শেষ হলে থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ সহজ হবে। মন্ত্রী পদমর্যাদার ডক্টর নালিনী এখন তার 4 দিনের সরকারি সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন। তিনি একজন থাই বাণিজ্য প্রতিনিধি এবং একটি থাই ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। কোটা বিষয়ে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের এ বিষয়ে কিছুই করার নেই। সংবিধান সরকারকেই সেই অনুমতি দেয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর শেষে ঢাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, এক্ষেত্রে ব্যবস্থা নিতে তিনি আপন পর কিছুই মানবেন না। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। গত 8 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে রোববার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। তার এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়াও কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নততর করার জন্য দুই দেশ একমত প্রকাশ করেছে বলে জানান শেখ হাসিনা। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি। আমাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, 2018 সালে কোটা বাতিল করার পর নারী সহ অনগ্রসর গোষ্ঠী ও এলাকার প্রার্থীদের বিসিএসে নিয়োগ কমে গেছে। তবে কোটার বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে রায়ের আগে সরকারের কিছুই করার নেই বলেও জানান তিনি। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তা তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। শেখ হাসিনা কথা বলেন বিসিএস এর প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিষয়েও। জানান, সরকার ব্যবস্থা নিচ্ছে বলেই দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে। জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। এখানে ওরা আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও ভারত দুই দেশই বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশ কার সাথে কাজ করবে এমন প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, যেহেতু ভারতের সাথেই তিস্তা নিয়ে সমস্যা, তাই তাদের সাথে কাজ করলেই বাংলাদেশের লাভ। যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি, কাজে এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে এ ঘটনায় নিন্দাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কারে আইন পাশের জন্য 24 ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রায় কর্মসূচি এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান শেষে এমনটি জানিয়েছে শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি মানার আশ্বাস না পেলে আবারও
কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আনাল আহমেদের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। সরকারি চাকুরি নিয়োগে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গেল এক মাস ধরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, অবস্থান ও বাংলা ব্লকেডের মতো কর্মসূচি পালন করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব কর্মসূচির পরও দাবি আদায় না হওয়ায় এবার রাষ্ট্রপ্রধানের কাছে স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পদযাত্রায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে গুলিস্তানে পৌঁছায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখান থেকে স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যায় আন্দোলনকারীদের 12 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেয় শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জানায় 24 ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব। পরে গুলিস্তান থেকে ক্যাম্পাসে মিছিল নিয়ে পদযাত্রা শেষ করে শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনকারীদেরকে পদযাত্রা কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানীর বেশিরভাগ সড়ক আর অলিগলি। সচিবালয়, শাহবাগ, মৎস্য ভবন এবং গুলিস্তানের সড়কে দেখা যায় দীর্ঘ যানজটের। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন অনেকেই। তীব্র গরমে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। দুপুর গড়িয়ে বিকেল হতে এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব। দুপুর 12টার কিছু পরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিশাল মিছিল শাহবাগ থেকে রওনা করে বঙ্গভবনের দিকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের এই জনস্রোত বিভিন্ন এলাকা দিয়ে এগিয়ে যেতে থাকলে আশেপাশের সব সড়কেই সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। একই স্থানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে বেশিরভাগ গণপরিবহন আর ব্যক্তিগত গাড়ি, আর তাতেই ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা হন নিজ গন্তব্যে। যদি গাড়ি পাই যাবো নাহলে হেঁটে হেঁটে যাবো, আর কি করবো। অনেক দূর থেকে হাঁটতে যাওয়া লাগছে আমার। আমি যাবো মিরপুর 12-তে, পুরো আমার মনে হাঁটতে যাইতে হইব। সচিবালয়ের সামনে থেকে এখান পর্যন্ত আসা 2 ঘন্টা ছিলাম। ঢাকা ছাড়বেন এমন মানুষের দুর্ভোগেরও অন্ত ছিল না এদিন। অনেক দূর থেকে আইছি, রাস্তা বন্ধ, খুব কষ্ট হচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে। পাবলিকের ক্ষতি করে এত ভালো হইলো না। আমরা হাঁটতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার কথা বলছেন সাধারণ মানুষ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার পতনের এক দফা দাবি আদায় ছাড়া বিদ্যমান সংকটের সমাধান হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনৈতিক কৌশল নির্ধারণ করে অচিরেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 2018 সালে কোটা সংস্কারের দাবির বিপরীতে সরকার কোটা বাতিল করার ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রোববার বৈঠক করে 12 দলীয় জোটের নেতারা। বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপৎভাবে সম্মত হয় উভয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চলমান থাকবে। এ সময় নজরুল ইসলাম খান কথা বলেন চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গেও। ছাত্ররা কোটার সংস্কারের আন্দোলন করছিলেন, আর প্রধানমন্ত্রী বলে দিলেন আর কি যে কোটাই বাতিল করে দিলাম।
এটা কেউই যুক্তিসঙ্গত মনে করে নাই, মনে করেছে যে এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে আর কি। সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না, কাজ হতে পারে না। সংকট নিরসন হলো তাদের দায়িত্ব আর কি। কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে। উভয় পক্ষের নেতারা অভিযোগ করেন সরকারের একগুঁয়েমি ও একরোখা দলকানা নীতির কারণে সব ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের পাহাড় জমেছে। তাই সরকার পতন ছাড়া পরিবর্তন সম্ভব নয়। বিভিন্ন জোট বা দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা আবার একটু বসে এটা চূড়ান্ত করব এবং তার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। আগামীতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি এদেশের বুকে আন্দোলনে নামবে। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে আমাদের বাংলাদেশের সীমান্তের চারিপাশে 10 কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা জোন সৃষ্টি করার যে প্রস্তাব রাখা হয়েছে, ইন নেম অফ কমব্যাটিং পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্রহীনতা, অরক্ষিত সীমান্ত আর দুর্নীতি সবই সরকারের ব্যর্থতার ফসল, অভিযোগ নেতৃবৃন্দের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, কোটা বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লেলিয়ে দেওয়া ঠিক হবে না। এর জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকে নিতে হবে। আজ সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আন্দোলন কিন্তু অনেকদিন থেকে চলছে, ছাত্ররা তাদের আন্দোলন করতেছে, কোটা বিরোধীরা, এবং কোনো ঘটনা দূর করার কিছু ঘটনা নেই। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিতে চাচ্ছেন, সেটা থেকে বিরত রাখুন এবং অতিরিক্ত বল প্রয়োগ করছেন, সেটি বিরত রাখুন। মানবাধিকার, মৌলিক অধিকার লঙ্ঘন করবেন না। কোটার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, যা বাস্তবায়ন করবে সরকার। এটি উচ্চ আদালতে তোলার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠানে তিনি বলেছেন, অনগ্রসর প্রতিবন্ধীদের জন্য যৌক্তিক কোটা রাখা প্রয়োজন। সবকিছুতেই শুভঙ্করের ফাঁকি দিচ্ছে ক্ষমতাসীন সরকার। অভিযোগ করে বিরোধী দলীয় এই নেতা বলেছেন, বিচার বিভাগ স্বাধীন নেই, সেটি সরকারের অধীনস্থ হয়ে কাজ করছে। এ সময় হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামল রাষ্ট্রের স্বর্ণযুগ ছিল বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। কোটা শুধু অনগ্রসর, যেটা 29 ধারায় বলা আছে, বৈষম্যের কারণে কিছু না পিছিয়ে আছে, তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য শুধু কোটা করা যেতে পারে। অত্যন্ত এবং খুব হিসাব নিকাশ করে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা জাতির জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না। আজকে যারা ক্ষমতায় আছেন, চিরজীবন তারা ক্ষমতায় থাকতে পারবেন না, এবং ক্ষমতার বাইরে গেলে এগুলোর সমস্যা আপনাদের সকলের কাছে আসবে। সরকারের হাতে কোটা নিয়ে কিছু নেই। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলার উপাদান না পেলে সেটি বাতিল করা হবে। মাদক বিরোধী আন্তর্জাতিক দিবসে সাংবাদিকদের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে, তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 5% কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে দাবি জানায় তারা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানানো হয়। দাবি না মানলে আন্দোলনে যাবার কথা জানান শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ করে দিয়ে দেশ এবং জনগণের সেবায় কাজ করার সুযোগ চান তারা। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে?
বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।